বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। খতিয়ে দেখা হবে সিইসি, কমিশনার ও সচিবদের ভূমিকা। অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি লাগবে, মাথায় রাখতে বললেন সালাউদ্দিন। লন্ডনে বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন দেখছেন মঈন খান। শপথ দ্রুত পড়ানো না হলে থামবে না নগর ভবনের আন্দোলন, বলেছেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয়। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা চলছেই, নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে আহ্বান তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2014, 18 ও 24-এর বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনদ তৈরির কাজে অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে। খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার আশা, জুলাই মাসের মধ্যেই জাতির সামনে এই সনদ উপস্থাপন করা সম্ভব হবে। জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, গত ১.৫ দশকে জোরপূর্বক গুমের ঘটনাগুলো তদন্তে বাংলাদেশ জাতিসংঘের যে কোনো সহায়তাকে স্বাগত জানাবে। তিনি আরও বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের গুমের তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলে তদন্ত প্রক্রিয়াটি জোরালো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ এর ভাইস চেয়ারপারসন গ্রানজিলা বারানোভাক ও সদস্য আনা লোরেনা ডেলগাডিলোর প্রেজের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জাতিসংঘের প্রতিনিধিরা বাংলাদেশে গুম মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসাও করেন। তারা জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ ও প্রতিশ্রুতির প্রশংসাও করেন। জুলাই মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে সচিবালয় বৈঠকের পর উপদেষ্টা এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। স্মরণ করিয়ে দেন, বিএনপি জামাতের কর্মীরা গুমের শিকার হয়েছিল, তাই এই আইনের ব্যাপারে দল দুটি আন্তরিক হবে প্রত্যাশা তার। জানান, নতুন আইনের অধীনে একটি গুম কমিশন করা হবে। মিসিং পারসন সার্টিফিকেটের কথা বিবেচনা করছে সরকার, যেন গুমের শিকার পরিবার উত্তরাধিকার, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিষয়গুলোর প্রতিকার পেতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনঃবিবেচনার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, লন্ডন বৈঠকে দায়মুক্তির বিষয়ে আলোচনা ছিল না, তবে অন্তর্বর্তী সরকার রেকটিফিকেশন লাগবে যেন তা তাদের মাথায় থাকে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটা গণমুখী বাজেট নয়, গতানুগতিক। কল্যাণ বাজেট করতে আরো সংস্কারের তাগিদ তার। তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি।
আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ঢাকায় সরকারের কিছু কাজ করলেও গ্রামে কোনো কাজ করছে না। আর লন্ডন বৈঠকে বরফ কিছুটা গলেছে বলে মত দেন মাহমুদুর রহমান মান্না। যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা পড়ছে, এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি, যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক, এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? উই আর ভেরি হ্যাপি। আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি। আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে লন্ডন থেকে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডক্টর ইউনূস তারেক বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। জনগণের নির্বাচনে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। এদিকে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, সংবাদপত্রের কালো দিবস নিয়ে অল্প কয়েকটি পত্রিকা মাত্র নিউজ করেছে, অথচ সবারই উচিত ছিল কালো দিবস নিয়ে লেখার। অন্তর্বর্তীকালীন সরকার একটা কোন একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। কাজে ইউনিট টু, যার প্রতি মানুষের বিশ্বাস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, লন্ডন বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকালে গুঞ্জালে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে মঈন খান বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে। এই গণতন্ত্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14 এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজে তারা উন্মুখ হয়ে আছে, কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। 7 দিনের মধ্যে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাজির হওয়ার নির্দেশনা দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে। এদিন আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় এই 2 আসামি ভারতে পলাতক অবস্থায় আছেন। এছাড়াও এদিন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 1 জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে
অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। অভিযোগে বলা হয় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশেই আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে প্রসিকিউশন। যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের মালিকের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে দাবি দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিকের অবস্থা পরিপ্রেক্ষিতে কখনো নিজেকে ব্রিটিশ, কখনো বাংলাদেশি হিসেবে দাবি করছেন। তবে বাংলাদেশি পরিচয়ের আড়ালে তার মৎস্য খামার ও ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক। এ সময় দুদক চেয়ারম্যান আরও জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে দুদক। অভিযোগ করেন, দুর্নীতির টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন সাইফুজ্জামান জাভেদের ভাই রনি ও বসুন্ধরা মালিকের 2 ছেলে। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ দ্রুত করানো না হলে নগর ভবনের আন্দোলন বন্ধ হবে না, মনে করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলন চললেও নাগরিক সেবা বন্ধ না করতে ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে প্রত্যেককে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। এ সময় ইশরাক হোসেনের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন কর্মকর্তা কর্মচারীরা। পরে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সেজন্য নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন তিনি। এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে, আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুসারে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আবারও অনুরোধ জানান বিএনপির এই নেতা। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে, আর কালক্ষেপণ না করে, আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি। এদিকে সোমবার সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। আরও বড় ধরনের হামলার জন্য প্রস্তুত ইরান। সাইরেনের শব্দে আশ্রয় কেন্দ্রে ছুটছে সাধারণ ইসরায়েলিরা। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে বাসিন্দাদের তেহরান খালি করতে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে হোয়াইট হাউসে নিরাপত্তা দলের বৈঠকে ডেকেছেন ট্রাম্প। এতে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে যেতে পারে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ 3 কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে 200 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের উপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জ সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে সমৃদ্ধ করতে কারখানার মালিকদের সহায়তা চান তিনি। আগামী 2 বছরের জন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতির দায়িত্ব বুঝে নেন মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন 35 সদস্যের পরিচালনা পর্ষদ। তিনি জানান সংকট মোকাবেলায় নতুন পরিচালনা বোর্ড মার্কিন শুল্ক নীতি নিয়ে কাজ করবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিজিএমইএ-কে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠনে পরিণত করার প্রত্যয় আবার ব্যক্ত করেন তিনি। বলেন বিজিএমইএ নির্বাচনে 3টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সবাইকে নিয়েই টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠায় কাজ করবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে পোশাক শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চান বিজিএমইএ-এর নতুন এই সভাপতি। যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন, দুর্বল অবকাঠামোগত অবস্থা, মজুরি বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 জনকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নিয়োগ অনুমোদন করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয় ডাকসু নির্বাচনের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডাকসু সংবিধানের 8 এর F ধারার আওতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এই নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়া হয়েছে আরও 9 জন রিটার্নিং কর্মকর্তাকে। ডাকসু নির্বাচনে 6 সদস্যের কমিটির প্রথা থাকলেও এবার সদস্য সংখ্যা 10 জন করা হয়েছে। জুলাই মাসের মধ্যে ডাকসু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। তাকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাজার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মুখ সারির এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অফ অনার।
পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকের চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোস্তফা মহসিন মন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার ভূমিকা স্মরণ করেন রাজনৈতিক সহযোদ্ধারা। ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। গেল প্রায় 2 মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন মোস্তফা মহসিন মন্টু। ঈদের আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল 5টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। গল টেস্ট। বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন শুরু হচ্ছে আজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4র্থ আসরের প্রথম সিরিজ খেলতে নামছে টাইগাররা। দেশে ক্রিকেটের কঠিন সময় এই সিরিজের নতুন শুরুর প্রত্যাশা নাজমুল শান্ত মিরাজদের। জ্বরের কারণে অনিশ্চয়তায় অফ স্পিনার অলরাউন্ডার মেহেদী মিরাজ। গলে বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে 2টি ম্যাচ সিরিজের প্রথমটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। এই টেস্ট ম্যাচটি অনেকদিন থেকেই আলোচনার কেন্দ্রে। তৃতীয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রেশ এখনও কাটেনি। গল টেস্ট দিয়ে শুরু হয়ে যাচ্ছে 4র্থ আসর। এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই ম্যাথুজ 2023 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে হয়েছেন টাইমড আউট। ঘটনাটি সীমিত ওভার ক্রিকেটে হলেও বাংলাদেশ শ্রীলঙ্কার যে কোনো ম্যাচে ফিরে আসে বারবার। কিছু বাক্য বিনিময় হয়েছিল তখন, তবে আমি তাদের বিপক্ষে নই। আমরা সবাই নিজেদের জানপ্রাণ উজাড় করে দিয়ে খেলি। আমাদের মাঝে বন্ধুত্ব রয়েছে। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটেও তাদের সাথে অনেক খেলেছি আমি। সবাই আমরা বেশ ভালো বন্ধু। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টাইগার ক্রিকেটের জন্য স্মৃতিময় এক ভেন্যু। এখানেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে 190 রান করে ডাবল হাতছাড়া করেছেন আশরাফুল। সে ম্যাচে বাংলাদেশ করে 638 রান, যা এক ইনিংসে টাইগারদের সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক আছেন এই ম্যাচেও। তবে বাস্তবতার চাপে স্মৃতিকাতর হওয়ার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্বরের কারণে প্রথম টেস্টে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের খেলা অনেকটাই অনিশ্চিত। মিরাজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শান্ত, যে কারণে টিম কম্বিনেশন ও ব্যাটিং লাইন আপ এখনও ঠিক করতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে সেটা কালকেই বলতে চাই, কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনো খারাপ, সে ডেভেলপ করছে, ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারবো। আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় চলছে বাংলাদেশের। বনেদি ক্রিকেটে অবস্থা আরও করুন। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3য় আসরে 4 জয়ে 7ম স্থানে ছিল বাংলাদেশ। যদিও শেষ সাফল্য পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা। চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে 1-1 ড্র করেছে টাইগাররা। এই সিরিজ দিয়ে নতুন দিনের স্বপ্ন বুনছেন শান্ত। আমার মনে হয় প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে। আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন, হ্যাঁ অবশ্যই ওটা কাজে দেবে। আমি বিশ্বাস করি আমরা যারা উপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারবো। দিনবদলের আশায় আছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। ঘরের মাঠ, চেনা প্রতিপক্ষ আর ম্যাথুজের বিদায় মিলে ম্যাচটাকে স্মরণীয় করে রাখার ইচ্ছা লঙ্কান ক্যাপ্টেনের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিতর্কিত 3 নির্বাচন তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। খতিয়ে দেখা হবে সিইসি, কমিশনার ও সচিবদের ভূমিকা। অন্তর্বর্তী সরকারের দায় মুক্তি লাগবে, মাথায় রাখতে বললেন সালাউদ্দিন। লন্ডনে বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন দেখছেন মঈন খান।
শপথ দ্রুত পড়ানো না হলে থামবে না নগর ভবনের আন্দোলন, বলেছেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয়। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা চলছেই, নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে আহ্বান তেহরানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।